আসসালামু আলাইকুম। ডক্টর তাসনিম খান, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, ইডাব্লিউ মেডিকা, বাংলাদেশ। এই গ্রুপ থেকে পেজ থেকে অনেকবার লাইভে আসা হয়েছে, সো পরিচয়টা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট না। অনেকেই হয়তো জানেন ইতিমধ্যে আমাদের গত দুদিন আগে আমাদের অলরেডি আমাদের পেজে পোস্ট চলে এসেছিলো আমরা আজকে কী নিয়ে কথা বলবো। সো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেস্তা এবং হচ্ছে গিয়ে সানব্লক। মেস্তার প্রবলেমটা আসলে আমাদের অনেকেরই আছে, তাই না? আর এত কোয়ারিজ, অনলাইনে কোয়ারিজ থাকে, আমাদের পেজগুলোতে কোয়ারিজ থাকে, কিংবা হচ্ছে গিয়ে আমাদের অনেক পেশেন্টও আমরা পাচ্ছি। সো এটা আসলে বলা উচিত ছিল যে আমরা পেশেন্ট পাচ্ছি অনেক। তো মেস্তা নিয়ে আমি চিন্তা করলাম যে একটু আজকে বলি, কারণ অনেকেই হয়তো বাসা থেকে বের হতে পারেন না, আমাদের পর্যন্ত আসতে পারছেন না, ডক্টরদের সাথে কনসাল্ট করতে পারছেন না, হয়তো তাদের কিছুটা হেল্প হবে সে নিয়েই হচ্ছে কি আজকে সেটা ভেবেই সানব্লক নিয়ে এবং মেস্তা নিয়ে একটু কথা বলবো আমরা। আমার কিছুক্ষণ ওয়েট করি, আমাদের ভিউয়ার্স একটু বাড়ুক, এরপর আমরা স্টার্ট করি। সো আমরা আজকে কী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেস্তা বা মেলাজমা, যেটাই বলি না কেন। এটা হচ্ছে কি একটা ব্রাউন কালারের স্পট, যেটা ইউজুয়ালি আমরা কোথায় দেখি, আমাদের গালের এই জোনটাতে হয় ইউজুয়ালি, পাশাপাশি হচ্ছে ফোরহেড লাইনে হয়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় নাকের এই আপার পোর্শনটাতে হয়, এবং কারো কারো ক্ষেত্রে হচ্ছে কি আপনার চিনের যে এরিয়াগুলো আছে এখানেও হয়, একটা ব্রাউন কালারের স্পট। এটার আসলে অনেক রিজন আছে। যে কোনো কিছু ট্রিটমেন্টে যাওয়ার আগে আমি ইউজুয়ালি চাই হচ্ছে গিয়ে রিজনটাকে ফাইন্ড আউট করে এবং হচ্ছে এটা ইনভেস্টিগেশন করে কীভাবে আমাদেরকে কনফার্ম করতে হয় সেটা করে দেন আমরা ট্রিটমেন্টে যাব। দেন রিজনটা কেন হয়, ফার্স্ট অফ অল যদি সেটা বলতে হবে আমাকে সানলাইট, সান রে যেটা আছে, সানলাইট থেকে যে রেটা আসতেছে সেটা যদি সরাসরি স্কিনের উপরে পড়ে, আমরা যদি কোনো প্রোটেকশন না নিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এফেক্ট করে সেটা। ইভেন আমরা যারা রান্না করছি হয়তো সানব্লক ইউজ করছি না, বা অন্য ধরনের কোনো প্রোটেকশন যেটা ইউজ করতে হয় সেটা করছি না, সেই কারণেও কিন্তু অনেক বেশি আপনার মেস্তার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। সো আলট্রাভায়োলেট রে কিন্তু শুধুমাত্র রোদে থেকে আসছে সেটা না, আলট্রাভায়োলেট রেটা আসতে পারে আমাদের রান্নাঘর থেকে, ইভেন যারা মিডিয়াতে কাজ করেন অনেক বেশি লাইট এক্সপোজড হতে হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেস্তা হওয়াটা অনেক বেশি ইজি। তাছাড়া হচ্ছে আমরা যারা অফিসে কাজ করি বা বাসায় থাকি বা যেখানেই থাকি না কেন, অনেক বেশি কম্পিউটারের সামনে বসে কাজ করলেও, টিভিতে বসে কাজ করলেও দেখা যায় যে আলট্রাভায়োলেট রেটা অনেক বেশি এক্সপোজড হয়, সেসব ক্ষেত্রে আসলে মেস্তা হওয়ার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায়। দেন সেকেন্ড রিজন যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রেগনেন্সি। কেন প্রেগনেন্সি? বিকজ প্রেগনেন্সিতে আমাদের অনেক ধরনের হরমোন ইমব্যালেন্স হয়, কিছু হরমোন বেড়ে যায়, কিছু হরমোন কমে যায়। তাছাড়া হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, জন্ম বিরতিকরণ যে পিলটা, সেটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা রিজন। যারা লং টাইম ধরে এই জন্ম বিরতিকরণ পিল ইউজ করছেন তাদের জন্য কিন্তু মেস্তা হওয়ার যে এটা টেন্ডেন্সিটা অনেক বেড়ে যায়। প্লাস যে এমন অনেক ডিজিজ আছে আমাদের মেয়েদের বা ছেলেদেরও, যেটাতে হচ্ছে আপনার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হয়, সেসব ক্ষেত্রেও কিন্তু এই ধরনের মেস্তা হওয়ার প্রবণতাটা বেশি থাকে। থার্ড রিজন যদি বলতে হয় আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে কি জেনেটিক রিজন। জেনেটিক রিজন হচ্ছে ধরেন বাসায় যদি কারো বাবা মা দাদা বা দাদু প্লাস হচ্ছে নানা নানু এই ধরনের কারো যদি মেস্তা হওয়ার প্রবণতা থাকে, বাসায় ফ্যামিলিতে যদি এরকম থাকে, তাহলে কিন্তু একটা অনেক বড় চান্স রয়ে যায় মেস্তা হওয়ার জন্য। থার্ড গেল, দেন ফোর্থ অবশ্যই বলতে হবে আমাকে কিছু কেমিক্যালস বা কিছু কসমেটিক্স, যেগুলো কিন্তু মেস্তা হওয়ার জন্য খুব ইজি। আমাদের দেশে বাজারগুলোতে কি হয় যে এভাবে যদি না বলি, আরও ইজি করে বলি, সবাই চায় একটু সুন্দর হতে। আমাদের দেশে, আমাদের এই সাবকন্টিনেন্টে, শুধুমাত্র আমাদের দেশে না, সাবকন্টিনেন্টে সুন্দর মানে কিন্তু আমরা কেন যেন ফর্সা রঙটাকে বুঝি, যে না যে ফর্সা বা যার রঙটা হচ্ছে কি সাদা সেই হয়তো সুন্দর। আসলে কি তাই?
আল্লাহ কিন্তু প্রতিটা মানুষকেই তার নিজস্ব সৌন্দর্য দিয়ে দান করেছে। আমরা সবাই কিন্তু সুন্দর, শুধুমাত্র আমরা মেনটেন করি না বলে নিজেকে, আমাদের হয়তো কিছুটা চেঞ্জ। বাট হ্যাঁ, প্রতিটা মানুষেরই কিন্তু ইচ্ছে হয় যে না, আমার মনের ভিতরে কিছু সুপ্ত বাসনা থাকে যে আমি যদি এমন হতাম, বা আমার জিনিসটা যদি আমি যদি একটু এর মতো হতাম। সো কিছু চেঞ্জ কিন্তু আমরা নিজেরা চাই নিজের মধ্যে। সো সেই থেকেই কি হয় যে বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায়, বা কিছু প্রসিডিওর করা হয় বিভিন্ন বিউটি পার্লারগুলোতে, যেটা আসলে একেবারেই ডার্মাটোলজিক্যালি রিকমেন্ডেড না। এইসব প্রসিডিওর এবং এইসব ক্রিম বেসিক্যালি হচ্ছে ফর্সা হওয়ার জন্য অনেকেই অনেক ধরনের ক্রিম ইউজ করেন। সেইগুলো ইউজ করার কারণে হয় কি, অনেক বেশি কেমিক্যাল ইফেক্ট হয়, যেখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার জিঙ্ক বা হচ্ছে স্টেরয়েড ছাড়া তেমন কিছু থাকে না, যেটা হয়তো ফার্স্টে কিছুদিন আপনার স্কিনটাকে অনেক বেশি ভালো করবে, হয়তো ফর্সা মনে হচ্ছে, বাট আলটিমেটলি কিছুদিন পরে কিন্তু মেস্তা কিংবা হচ্ছে ব্রণ হওয়ার মতো যে খুব ইজিলি চলে আসে। সো এই ধরনের ক্রিমগুলো, কেমিক্যালগুলো কিন্তু স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল, এবং মেস্তা হওয়ার জন্য অনেক। আর কিছু অনেকে আসলে আরেকটা রিজন না বললেই না, যেটা হচ্ছে অনেকেই অনেক ধরনের মেডিসিন ইউজ করেন, যেটা হচ্ছে সিস্টেমিক্যালি কোনো ডিজিজ প্রসিডিউরের জন্য মেডিসিন ইউজ করেন। কিছু কিছু মেডিসিন আছে যা কিন্তু এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আসে। সো যখনই কোনো মেডিসিন ইউজ করতে হবে, পাশাপাশি যদি এই ধরনের কোনো মেস্তা বা অন্য কোনো প্রবলেম আপনারা ফেস করেন, ডেফিনেটলি আপনি আপনার ডক্টরের সাথে কথা বলতে হবে, বা ডার্মাটোলজিস্টের কাছে আসতে হবে আপনাকে। আমাদের অনেকেই কোশ্চেন করেন, ডক্টর আমার মেস্তাটা কি যাবে কি না, আমি অনেক দিন ধরে ট্রিটমেন্ট করছি, কোনো রেসপন্স পাচ্ছি না। সেই ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে মেস্তাটা আসলে 3 ধরনের। আমাদের স্কিনের একদম আপার লেয়ার যেটা এপিডার্মিস, সেখানেও যদি পিগমেন্টেশন হয় সেখানে এক ধরনের মেস্তা হতে পারে। দেন একদম আর ভিতরের যে লেয়ারটা সেটাকে বলা হয় ডার্মিস, সেখানেও কিন্তু পিগমেন্টেশনের কারণে সেখানেও মেস্তা হয়, এবং ডার্মিস এবং এপিডার্মিসের মিডল যে এরিয়াটা, সেখানেও কিন্তু এই ধরনের পিগমেন্টেশন জন্য মেস্তাটা হচ্ছে। সো মেস্তাটা আসলে এপিডার্মাল, ডার্মাল এবং ডার্মো এপিডার্মাল 3 রকমের হতে পারে। এপিডার্মিস যেটা আউটার লেয়ারে একদম, সেটা কিন্তু খুব ইজিলি আমরা রিমুভ করতে পারি, ট্রিটমেন্টে খুব ভালো রেসপন্স চলে আসে। যেটা হচ্ছে ডার্মাল, যেটা হচ্ছে একদম ভেতরের লেভেলে আছে, সেটা একটু প্রবলেম হয়ে যায়, সেটা আসলে খুব টাফ এটাকে সরানো। বাট মিডল লেভেলে যেটা আছে, এবং আমি বলতে চাই যে আমাদের সাবকন্টিনেন্টে কেন যেন এই আমরা মেস্তাগুলো এই মিডল এরিয়াতেই আমরা পাচ্ছি, এবং এটা ট্রিটমেন্ট করতে হয়। ট্রিটমেন্ট করলে কিন্তু খুব ভালো একটা রেসপন্স আসে, ট্রিটমেন্ট পসিবল, এবং এটার কিওরটাও কিন্তু পসিবল। 100% না হলেও অ্যাটলিস্ট 95% হলেও আমরা এটাকে রিডাকশন করতে পারি। বাট পেশেন্টকে ট্রিটমেন্টটা করতে হবে ধৈর্য ধরে। মেস্তাটা আসলে কেন হয় একটু ছোট করে বলি। মেস্তাটা হয় কি, আমাদের স্কিনের ধারণ করছি আমরা, কেউ হয়তো একটু একটু ডার্ক শেড, কারো কারো হয়তো একটু লাইট শেড, এগুলো আসলে ডিপেন্ড করে। সব কিছু হচ্ছে কি আমাদের স্কিনের রং বা বর্ণটাকে ধারণ করে যে পিগমেন্ট মেলানিনের জন্য। মেলানিনটা আসে থেকে আমাদের স্কিনের যে একটা সেল আছে মেলানোসাইট থেকে হচ্ছে এই মেলানিনের প্রোডাকশন হয়। যার বডিতে যত বেশি মেলানিন প্রোডাকশন হচ্ছে, তার গায়ের রংটা ততটাই ডার্কার, আর যার হচ্ছে কম প্রোডাকশন হচ্ছে তখন হচ্ছে কি লাইটার হচ্ছে। এবং কিছু কিছু জায়গায় লাইক যখন মেস্তা হচ্ছে, তখন দেখা যায় যে এই রিজনগুলোতে ওই মেলানিনের প্রোডাকশনটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এবং এই ধরনের পিগমেন্টারি চেঞ্জগুলো চলে আসে। সো এবার ট্রিটমেন্টে চলে আসি। ট্রিটমেন্ট ফার্স্ট অফ অল যখন আমি শুরু করেছিলাম, কিন্তু রিজনটা ছিল কি যে সানলাইট বা আলট্রাভায়োলেট রেটাকে আমাদের আসলে প্রিভেন্ট করতে হবে, বা এটার যে হার্মফুল এফেক্ট আছে সেটা থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। সো ফার্স্ট অফ অল সানব্লক ইউজ করতে হবে। এখন সানব্লকের ইউজটা কিন্তু আমরা অনেকেই সঠিক মতো জানি না। কি হয় যে সানব্লকটা হয় কি, একজন স্কিন টাইপ ওয়াইজ নিতে হয়, বা অনেকেই কোশ্চেন করেন কত SPF নিব ম্যাডাম, বা আমার অয়েলি স্কিন, আমার স্যুট করছে না। আসলে অনেক ব্যাপার আছে সানব্লক নিয়ে। আমি মেস্তা আজকে শেষ করার পর সানব্লক নিয়ে অনেক কথা বলবো, যেহেতু আজকে আমাদের দুটো টপিক নিয়ে কথা বলার কথা। সো এখানে অল্প একটু করে বলে দিচ্ছি। সানব্লক অবশ্যই স্কিন টাইপ ওয়াইজ লাগাতে হবে। যাদের অয়েলি স্কিন তারা হয়তো জেল ফর্মটা ইউজ করতে পারেন, বা কম্প্যাক্ট ফর্মটা ইউজ করতে পারেন। যাদের হয়তো মিক্সড স্কিন তারা হয়তো লোশন
ফর্মটা ইউজ করতে পারেন, কিংবা হচ্ছে যাদের স্কিনটা আরও বেশি ড্রাই তারা হচ্ছে ক্রিম ফর্মটা ইউজ করা যেতে পারে। লাগাতে হবে একটা সার্টেন অ্যামাউন্টে, ইটস লাইক 5 গ্রাম, কিংবা আপনি যদি হাতে লাগাতে চান ফিঙ্গার টিপ তাহলে 2 অথবা 2.5 ফিঙ্গার টিপ আন্দাজে নিয়ে এরকম করে নিয়ে আপনাকে লাগাতে হবে। মোটামুটি হচ্ছে গিয়ে 1, আরও ইজি করে বললে যেটা 1 চা চামচ আন্দাজে নিয়ে আপনাকে ফুল ফেসে লাগাতে হবে, কানে লাগাতে হবে, গলায় লাগাতে হবে, ফুল খুব ভালো করে লাগাতে হবে বেসিক্যালি। হ্যাঁ, আর আমাদের এটা মনে রাখতে হবে সানব্লকটা আসলে ইউজ অ্যাক্টিভিটিটা থাকে হচ্ছে গিয়ে 2 থেকে 3 ঘন্টা। সো আপনি যদি এরপর আবার সানলাইট এক্সপোজড হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সানব্লকটা আবার লাগাতে হবে। সেটা হতে পারে আপনি একটা ওয়াইপ দিয়ে স্কিনটাকে মুছে নিলেন, মুখটাকে মুছে নিলেন, কিংবা আপনি পানি দিয়ে ওয়াশ করে নিয়ে আবার লাগাতে হবে। মনে রাখতে হবে আপনি রোদে যাওয়ার বা রান্না করতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 15 থেকে 30 মিনিট আগে আপনাকে সানব্লকটা ইউজ করতে হবে একটা সার্টেন অ্যামাউন্টে। দেন থার্ড, এই ছিল হচ্ছে সানব্লক নিয়ে কথা। দেন সেকেন্ড যেটা বলতে হবে সেটা হচ্ছে মেডিসিন, যেটা টপিক্যালি আমরা নিজেরা বাসায় লাগাবো, সেটা হচ্ছে কি আমি বলবো হাইড্রোকুইনোনের কথা। এটা 4% থেকে স্টার্ট করে 6 to 7% পর্যন্ত কনসেন্ট্রেশনে আমরা পেশেন্টদেরকে অ্যাপ্লাই করতে দেই, যেটা হচ্ছে গিয়ে রাতের বেলাতে লাগাতে হবে স্পেসিফিক্যালি। আমি যেটা আমার পেশেন্টদেরকে বলে দিই, স্পেসিফিক্যালি আপনি কটন বাড দিয়ে আপনার যে এরিয়াটা আপনার এরকম পিগমেন্টেড সেই এরিয়াতে লাগাবেন। এবং ইউজুয়ালি এটা অনেককেই কিন্তু ইরিটেট করে, অনেকের স্কিনেই কিন্তু স্যুট হয় না। সো ফার্স্ট অফ অল পেশেন্ট হয়তো 2 ঘন্টা লাগাবে বা 3, এরপর যদি স্যুট করে যায়, তার কোনো ধরনের ইরিটেশন না হয়, বার্নিং না হয়, সেক্ষেত্রে সে 3 ঘন্টা লাগাতে পারেন। এরপর যদি তার আরও কোনো ধরনের কোনো কমপ্লিকেশনই হলো না, ইভেন কোনো ক্ষেত্রে আমরা পেশেন্টকে আমি বলি যেটা যে আপনি হোল নাইট লাগিয়ে রাখেন হাইড্রোকুইনোন, বাট অবশ্যই সেটা ডার্মাটোলজিস্টের কনসালটেশন নিয়েই আপনাকে লাগাতে হবে। বিকজ হাইড্রোকুইনোন যদি আপনি কন্টিনিউয়াস ওয়েতে লাগাতে থাকেন, অনেক দিন ধরে লাগাতে থাকেন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টও আপনি জানেন না কীভাবে লাগাতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা বাজে ধরনের একটা প্রবলেম হয়ে যায়, সেটাকে বলা হয়েছে অক্টোনোসিস, যেটা হচ্ছে স্কিনটার পিগমেন্টেশনটা কিন্তু আরও অনেক বেড়ে যায়। সো এটা ছিল হাইড্রোকুইনোন। এছাড়া হচ্ছে কি আরও অনেক কম্বিনেশন আছে, বা হচ্ছে আরও সিঙ্গেল প্রোডাক্ট যেগুলো হচ্ছে অ্যাজলিক অ্যাসিড, কজিক অ্যাসিড বা আরবিউটিন, এই ধরনের আরও অনেক প্রোডাক্টই আছে যেগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। দেন আরেকটা অবশ্যই বলতে হবে যেটা হচ্ছে ক্লিকম্যান ফর্মুলা বলি আমরা, যেটা হলো আপনার ট্রিপল কম্বিনেশন, যেখানে আছে হচ্ছে ট্রিটেনোইন, হাইড্রোকুইনোন এবং স্টেরয়েড। এটা একটা কম্বিনেশন, বাট আমি অলওয়েজ সব পেশেন্টকে এই ধরনের ট্রিটমেন্টগুলো দিতে পছন্দ করি না, কারণ হচ্ছে স্টেরয়েডের একটা হার্মফুল ইফেক্ট কিন্তু আমাদের স্কিনের মধ্যে পড়ে। সো লং টার্ম ধরে ইউজ করলে অনেক সময় দেখা যায় সেই সাইড ইফেক্টগুলো আসতে থাকে। সো ডিপেন্ড করে স্কিন কন্ডিশনের উপরে। দেন আমাদের আজকে আরও যেটা বলতে হবে সেটা হচ্ছে টপিক্যাল এগুলো ছিল। আর সিস্টেমিক্যালি যদি আমি বলতে চাই, অনেক ভালো একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে ট্রানএক্সামিক অ্যাসিড। যদিও মেডিসিনটা হয় আসলে গাইনোকোলজিস্টরা ইউজ করে থাকেন যাদের হয়তো অনেক বেশি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছেন, কিংবা হচ্ছে ম্যানোরেজিয়া, যেটা হচ্ছে ব্লিডিংয়ের সাথে অনেক পেইন হয়, সেই সব ক্ষেত্রে পেইন এবং ব্লিডিং দুটোকেই কন্ট্রোল করার জন্য কিন্তু ট্রানএক্সামিক অ্যাসিডটা গাইনোকোলজিস্টরা অনেক ইউজ করেন। বাট এটার অনেক ভালো একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমাদের এই মেলাজমাতে অনেক ভালো কাজ করে, অনেক ভালো রেজাল্ট আশা করা যায়, বাট সেটা অবশ্যই ডক্টর বুঝতে পারবেন, আপনি নিজে কখনোই ট্রাই করতে যাবেন না। এরপর যেটা বলতে হবে যে ডেফিনেটলি ট্রিটমেন্টের পাশাপাশি আমি যেটা পছন্দ করি যে কিছু ইনহাউস প্রসিডিওর আছে আমাদের ক্লিনিকে, আমরা প্রসিডিওরগুলো করি। এর মধ্যে হচ্ছে ট্রিটমেন্টের মানে বাসায় আপনি যে ট্রিটমেন্টটা করছেন সেটার পাশাপাশি যদি আপনি আমাদের প্রসিডিওরগুলো করেন, সো সেক্ষেত্রে কী হবে যে আপনি যে রেজাল্টটা পাচ্ছিলেন আপনি বাসায় বসে ট্রিটমেন্ট করে, তার চেয়ে অনেক ফাস্ট একটা রেজাল্ট আসবে, অনেক ভালো একটা রেজাল্ট আসবে। আমাদের কিছু পিলিং, কিংবা হচ্ছে কিছু ভিটামিন সি ইনফিউশন, কিছু লেজার্স আছে, যদি পাশাপাশি করা যায় রেজাল্টটা আরও অনেক ভালো আসে। কিন্তু এখন আমি পিলিংয়ের জন্য কিন্তু বলবো অবশ্যই যে আমাদের সুপারফিশিয়াল পিলটা কিন্তু মেলাজমার জন্য অনেক ভালো, লাইক গ্লাইকোলিক পিল, টিসি সুপারফিশিয়াল যেটা আছে, তারপর হচ্ছে ল্যাকটিক পিল, এই ধরনের পিলগুলো কিন্তু যদি 3 উইক ইন্টারভেলে একটা করে করা যায় অনেক ভালো রেজাল্ট চলে আসে। প্লাস হচ্ছে আমাদের আমরা বলি ইনফিউশন, ভিটামিন সি ইনফিউশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য মেলাজমা।
এটা পিগমেন্টেশনটাকে অনেক বেশি লাইট করে দেয়। এটা আমার ক্লিনিকে আমি যেটা করি সেটা হচ্ছে সিল্ক পিল, যেটা হচ্ছে আমাদের পিলিংয়ের সাথে প্লাস হচ্ছে আমরা ভিটামিন সি ইনফিউশন দিচ্ছি। এটা মেলাজমার জন্য অনেক ভালো একটা কাজ করে। দেন আর বলতে হবে যেটা এরপরেই আসে হচ্ছে লেজার। লেজার অনেক ধরনের, অনেক ক্লিনিকে অনেকে অনেক ধরনের লেজার ইউজ করেন। কেউ আইপিএল ইউজ করছেন, কেউ হচ্ছে পিকোসেকেন্ড লেজার ইউজ করছেন, কেউ সুইচ ইউজ করছেন। বাট আমি কেন আমার খুব বেশি লেজার দিয়ে এই মেলাজমা ট্রিটমেন্টটাকে কেন যেন আমার ভালো লাগে না। আমি বেটার রেজাল্ট পাই হচ্ছে আমার যেটা মনে হয় যে সেলফ অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে কিছু পিলিং অ্যান্ড ভিটামিন সি ইনফিউশন দিয়ে একটা অনেক ভালো রেজাল্ট চলে আসে। বাট সুইচ বা পিকোসেকেন্ড লেজার যেটা আছে এটাতেও কিন্তু একটা ভালো রেজাল্ট আসে। বাট আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র ডক্টর যা মেডিসিন দিবে সেটা অ্যাপ্লাই করলেই যে আপনি ভালো হয়ে যাবেন বা রেজাল্ট পাবেন সেটা না। আপনাকে কিন্তু নিজে থেকেও সচেতন হতে হবে। সেটা সচেতনতাটা কি? সেটা হচ্ছে আপনি একটা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করবেন। সেই ক্লিনজারটা আপনি কি ইউজ করছেন সেইটা থেকে শুরু করে ময়শ্চারাইজেশন থেকে শুরু করে একটা সেরাম ইউজ করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনাকে সচেতন হতে হবে। লাইক এটা ক্লিনজার আপনি যদি ইউজ করতে চান মেলাজমা পেশেন্টের জন্য আমি বলবো গ্লাইকোলিক অ্যাসিড আছে, এই ধরনের কোনো ক্লিনজার আপনার জন্য খুব ভালো কাজ করবে। দেন হচ্ছে ভিটামিন সি একটা সেরাম ইউজ করতে পারেন রাতের বেলা বা দিনের বেলা, কোনো প্রবলেম নেই। এটা ভিটামিন সি অলওয়েজ মেস্তাতে ভালো কাজ করে। সো ময়শ্চারাইজেশন, ক্লিনজিং এবং ডক্টরের পরামর্শ নিয়ে আপনি যদি ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারেন একটা ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। বাট আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা ধৈর্য ধারণ করে অনেক দিন ধরে আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে, নট সো ইজি। আপনি আসলেন ওভার দ্য নাইট আপনার একটা চেঞ্জ পেয়ে যাবেন, এটা আসলে মিস্তার ক্ষেত্রে এক্সপেক্ট করাটা ভুল। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমাদের অনেকগুলো কোশ্চেন চলে আসছে, আমরা ট্রাই করি একটু দেখি কোশ্চেনগুলো কি। অনেকেই দেখছেন আমাদেরকে, অনেক ভিউয়ার্স। নিগার সুলতানা, লাভ ইউ ম্যাম, থ্যাংক ইউ নিগার। সুমাইয়া লিখেছেন আমার ফেসে কালো ছোপ ছোপ দাগ, মাঝে মাঝে ইচিং হয়, এর জন্য কোনো ট্রিটমেন্ট আছে কি? ওকে সুমাইয়া, কালো ছোপ ছোপ দাগ আসলে পিগমেন্টেশনটা তো শুধু যে মেস্তা সেটা কিন্তু না, অনেক কিছুই কিন্তু হতে পারে। সেটা হতে পারে প্লাস আপনি কিন্তু লিখেছেন যে আপনার একটু ইচিং হচ্ছে। সো দাগ এবং ইচিংকে যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে কিন্তু পিট্রোসিস ভার্সিকুলার যে প্রবলেমটা সেটাও আপনার হতে পারে, কিংবা হচ্ছে আপনার মেস্তা তো হতেই পারে, কিংবা আপনার অ্যাকনি থেকে কোনো দাগ হচ্ছে কিনা সেটা হতে পারে, কিংবা সানট্যান হচ্ছেন কিনা, বা অন্য কোনো ডিজিজের অন্য কোনো হরমোন থেরাপি নিচ্ছেন কিনা সেটার জন্য একটা স্কিনের হাইপারপিগমেন্টেশন হতে পারে, অনেক কিছুই কিন্তু হতে পারে। বাট ফার্স্ট অফ অল যেহেতু আপনি বলেছেন ইচিং এবং ছোপ ছোপ দাগ, আমি এটাকে কনসিডার করবো পিট্রিয়াসিস ভার্সিকুলার। যদি সেটা হয় সেটা বেসিক্যালি একটা ফাঙ্গাল ইনফেকশন সুমাইয়া, সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্টিফাঙ্গাল নিতে হবে, টপিক্যাল এবং সিস্টেমিক। বেটার হয় আপনি আমাকে ইনবক্স করেন, কিংবা আরও ভালো হয় যদি আপনি চলে আসতে পারেন ক্লিনিকে, চলে আসেন, আমি একটু দেখে তারপর হিস্ট্রি নিয়ে আপনার সাথে কথা বলবো। আরেকজন লিখেছেন আমার ছোট বোনের এজ 7, স্কুলে যাচ্ছে, ওর শরীরে কালো হয়ে যাচ্ছে, এর জন্য কি কোনো সানব্লক বা কোনো কিছু ইউজ করা যাবে কিনা? নাইস কোয়েশ্চেন সোনালি। আমি আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা দিব কিছুক্ষণ পর দিব, কারণ আমরা আজকে আরেকটা যে টপিক নিয়ে কথা বলবো সেটা কিন্তু সানব্লক। সো সানব্লক নিয়ে আমাদের আসলে অনেক কিছু বলার থাকে। আই থিঙ্ক আপনি ওখানে আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবেন। আরেকজন লিখেছেন লেজারে কি অ্যাকনি স্কার যাবে ম্যাম? হ্যাঁ, লেজারে অ্যাকনি স্কার এটা না বলে আমরা যদি বলি ফার্স্টে অ্যাকনি স্কারটা আপনার কেমন, স্কারটা গর্ত হয়ে আছে নাকি শুধু একটা প্ল্যাটফর্ম একটা ব্ল্যাক মানে কালো রঙের একটা দাগ হয়ে আছে, এই জিনিসগুলোকে আসলে একটু কনসিডার করতে হবে। বাট অ্যাকনি স্কারে কিন্তু ফ্র্যাকশনাল লেজার অনেক ভালো কাজ করে। তাছাড়া অ্যাকনি স্কার কিন্তু আমি লেজারের চেয়েও বেশি প্রেফার করি, সেটা হচ্ছে সাবসেশন অ্যান্ড পিআরপি, পাশাপাশি ফ্র্যাকশনাল করা যায়, কম্বিনেশন করে ট্রিটমেন্ট করলে কিন্তু অ্যাকনি স্কার অনেক ভালো ট্রিটমেন্ট করা যায়।
সো আজকের সেকেন্ড টপিকটা নিয়ে একটু আগে কথা বলি, তারপর আপনাদের অনেক কোশ্চেন আছে, সেগুলোর অ্যান্সার করব। সেকেন্ডটা হচ্ছে সানব্লক। অনেকেই কোশ্চেন করেন সানব্লক কি অ্যান্ড সানস্ক্রিন কি ম্যাডাম। সানব্লক অ্যান্ড সানস্ক্রিন দুটোই একই জিনিস। এটা কি করছে, এটা হচ্ছে কি আমরা আমাদের স্কিনের উপর অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্কিন থেকে আমাদের যে আলট্রাভায়োলেট রেটা পড়তেছে, মানে বেসিক্যালি তো আমাদের আলট্রাভায়োলেট রে থেকে সানব্লকটা আমাদেরকে প্রোটেক্ট করতেছে, তাই না? সো আলট্রাভায়োলেট রেটা যখন আমাদের স্কিনে পড়ে, কিছু কিছু সানব্লক সেটাকে রিফ্লেক্ট করে দেয়, এবং কিছু কিছু সানব্লক আছে যেটা হচ্ছে কি রেটাকে অ্যাবজর্ব করে দেয়, যার কারণে সেটা আমাদের স্কিনকে হ্যাম্পার করতে পারে না। সো আস্তে আস্তে আমরা অনেক কিছু বলবো আজকে, হ্যাঁ, সানব্লক কি, কোথায় কি ফর্মে পাওয়া যায়, কোন টাইপের, বা কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হবে। সানব্লক নিয়ে আসলে অনেকের অনেক কোয়ারিজ আছে। আচ্ছা, ওকে ফাইন। ফার্স্ট অফ অল আমি বলে নিচ্ছি সানব্লকটা কি কি টাইপের আছে। সানব্লককে আমরা যেটা বলি যে ফিজিক্যাল সানব্লক অ্যান্ড কেমিক্যাল সানব্লক, দু ধরনের সানব্লক আছে। ফিজিক্যাল সানব্লকটা বেসিক্যালি সেই সানব্লকটা যেটাতে হচ্ছে কি জিঙ্ক অক্সাইড অথবা টাইটেনিয়াম ডাই অক্সাইড নামে যে ইনগ্রেডিয়েন্টটা আছে সেটা কন্টেন্ট করে, সেটা হচ্ছে কি ফিজিক্যাল সানব্লক। এবং আপনাকে মনে রাখতে হবে ফিজিক্যাল সানব্লকটা কিন্তু আমাদের স্কিনে যে আলট্রাভায়োলেট রেটা সেটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে, অ্যাবসর্ব করছে না। এবং কেমিক্যাল যে সানব্লকগুলো আছে, কেমিক্যাল সানব্লকগুলো কী করে, বেসিক্যালি ও আমাদের স্কিনে যে সানলাইটটা পড়তেছে সেই সানলাইটটাকে অ্যাবসর্ব করে নিচ্ছে, এবং এভাবে সেই স্কিনটাকে প্রোটেক্ট করছে। এবং কেমিক্যাল সানব্লকগুলোতে কি আছে সেটা অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে কি দেখে আমি সানব্লকটাকে কিনবো, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আপনাকে যেটা মনে রাখতে হবে, কেমিক্যাল সানব্লকে কি থাকে, লাইক অ্যাভোবেনজিন বা হচ্ছে অক্সিবেনজিন, পাভা স্টার অর স্যালিসাইলেট, এই ধরনের যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে কেমিক্যাল সানব্লকে থাকে। সো আপনি যখন একটা সানব্লক কিনবেন, যদি একটু সচেতনতার সাথে এটার কন্টেন্টটা কি সেটা পড়ে আপনি কিনতে পারেন, সেটা কিন্তু অনেক ভালো আপনাকে একটা ইফেক্ট দিবে। তাছাড়া সানব্লক কিন্তু আপনি আসলে ডক্টরের সাথে কনসাল্ট করে কেনা ভালো, কারণ এমন কোনো সানব্লক ইউজ করা উচিত না যেটা হচ্ছে কি আপনার কমিডোজেনিক। কারণ অনেক সানব্লক আছে যেটা ইউজ করার পর স্কিনে কিন্তু অনেক ধরনের অনেক প্রবলেম হয়। আচ্ছা, এগুলো নিয়েও আমি আরও অনেক পরে কথা বলবো। আরও ইজি করে কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিই, প্লাস একটু বলে নিই। আমি অনেকেই কমপ্লেন করেন যে আমি সানব্লক লাগাচ্ছি, সানব্লক লাগানোর কারণে আমার স্কিনটা ইরিটেট হচ্ছে বা ইচিং হচ্ছে বা স্যুট করছে না, বা আমার ব্রণ হচ্ছে, বা অনেকে বলে যে আরও অনেক ধরনের কমপ্লিকেশন হচ্ছে। হ্যাঁ, যাদের স্কিনটা সেন্সিটিভ, ইরিটেশন হয় বেসিক্যালি সানব্লক লাগালে, তাদের জন্য হচ্ছে ফিজিক্যাল বা কেমিক্যাল সানব্লকের কম্বিনেশন যে সানব্লকগুলো আছে সেগুলো ইউজ করা ভালো। বিকজ কেমিক্যাল যে সানব্লকটা আছে সেখানে যে আমি কিছুক্ষণ আগে ইনগ্রেডিয়েন্টগুলো বললাম, যে পাবা বা স্যালিসাইলেট, অক্সিবেনজেন বা এই ধরনের যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু ইরিটেশন করতে পারে। সো কম্বিনেশন যে সানব্লকগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করা যেতে পারে এইসব ক্ষেত্রে। দেন আরও বলবো হচ্ছে আজকে ফর্ম নিয়ে সানব্লক কি টাইপের আছে, লাইক জেল ফর্মে পাওয়া যায়, পাউডার ফর্মে পাওয়া যায়, লোশন, ক্রিম, অনেক ফর্মেই কিন্তু পাওয়া যায়। এটা আসলে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার স্কিনের টাইপ বুঝে মিনস যাদের অয়েলি স্কিন তারা কিন্তু জেল ফর্মটা ইউজ করতে পারেন। আবার যাদের হচ্ছে মিক্সড কিছু অংশ অয়েলি বা কিছু অংশ ড্রাই, তারা কিন্তু খুব ইজিলি জেল ফর্মটাকে ইউজ করতে পারেন বা লোশন ফর্মটাকে ইউজ করতে পারেন। আর যারা হচ্ছে অনেক বেশি ড্রাই স্কিন, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য খুব ভালো ক্রিম ফর্মটা ইউজ করা। দেন ক্রিম ফর্মটা ইউজ করে তারপর যদি এক্সট্রা অয়েল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কম্প্যাক্ট পাউডারটাকে পাফ করে নিতে পারেন, তাহলে আই থিঙ্ক আপনার প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে, যে অয়েল সিক্রেশন হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো। অনেক কোশ্চেন চলে আসছে আসলে। আচ্ছা, আমি কিছুক্ষণ পর কোশ্চেনগুলো অ্যান্সার করবো, আমরা আগে সানব্লক নিয়ে একটু বলে নিই। হ্যাঁ,
সানব্লকের ব্যাপারে আর একটু ইজি করে বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই আমাদের কোয়ারিজ থাকে যে ম্যাডাম আমি কোন সানব্লকটা কিনবো, SPF 30 নাকি SPF 50 বা 60, কোনটা আসলে আমাদের স্কিনের জন্য দরকার। খুব ইজি করে বলে নিচ্ছি, SPF যে জিনিসটা সেটা কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে যে আল্ট্রাভায়োলেট রে কিন্তু দুটা। আল্ট্রাভায়োলেট রে দুটো মানে হচ্ছে আমরা বেসিক্যালি UVA এবং UVB। UVAটা কিন্তু আমাদের ডিপার লেয়ার যেটা আছে সেটাকে এফেক্ট করে, যেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টি এজিং যে প্রসিডিওরটা, যেটা হচ্ছে ফাইন লাইন, রিঙ্কেল, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি হয় UVB অ্যাটাক করলে, বিকজ এটা ডিপার লেয়ারে চলে যাচ্ছে। আর ইউভিবি যেটা আছে সেটা কিন্তু স্কিনের আপার লেয়ারটাকে এফেক্ট করে, এবং সেখান থেকে কি হয় যে সানবার্ন বা সানট্যান যে ব্যাপারটা হয় সেটা কিন্তু ইউভিবি দিয়ে হচ্ছে। সো SPF নির্ধারণটা কিন্তু আপনাকে করতে হবে এমনভাবে যেটা আচ্ছা, SPF যেটা হলো আপনার 15, সেটা কিন্তু আমাদের স্কিনকে প্রোটেকশন দিচ্ছে 93%। দ্যাট মিনস ড্যামেজটাকে, আল্ট্রাভায়োলেট রেটাকে রিফ্লেক্ট করে নিচ্ছে বা অ্যাবজর্ব করে নিচ্ছে। আর যেটা SPF 30 সেটা কিন্তু আমাদেরকে 97% প্রোটেকশন দিচ্ছে, এবং SPF 50 যেটা বা 60 বলেন, সেটা হচ্ছে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে 98%। সো SPF 30 এবং SPF 50 এই দুটোর মধ্যে কিন্তু প্রোটেকশনটা কিন্তু জাস্ট 1% ডিফারেন্স। হ্যাঁ, 1% ডিফারেন্স, যদিও হচ্ছে গিয়ে এটা খুব বেশি ডিফার করে না, বাট আমাদেরকে মনে রাখতে হবে প্রতিটা স্মল মানে ছোট ছোট করে প্রোটেকশনগুলো নেওয়া থেকে শুরু করলেই কিন্তু একটা বড় ধরনের আপনি হার্ম থেকে নিজের স্কিনটাকে প্রোটেক্ট করতে পারবেন। সো যদি পসিবল হয় সেক্ষেত্রে SPF 60 নেওয়াটাই ভালো বা 50 নেওয়াটা ভালো, বাট SPF 30 যে খারাপ বা নিলে আপনি প্রোটেক্টেড থাকবেন না সেটা কিন্তু না। আবার হচ্ছে আরও কিছু কথা বলতে হবে SPF নিয়ে। SPF 50 বা 30 মধ্যে যে কথাটা হচ্ছে যে 97% এবং 98%। এখন যারা আপনারা মিডিয়াতে কাজ করেন, অনেক বেশি লাইট এক্সপোজ হতে হচ্ছে নিজেকে, বা সারাদিন হয়তো রোদে কাজ করতে হয়, অনেকে আছে বাইক রাইড করছেন অফিসের কাজে বা নিজের প্রফেশনাল কোনো কাজে, কিংবা কেউ হয়তো সারাদিন কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে কাজ করছেন, বা রোদে যারা কাজ করছেন, এদের কি হয় যে আপনারা কিন্তু সারাক্ষণই এই ধরনের আল্ট্রাভায়োলেট রেট এক্সপোজ হচ্ছেন। সো সেই ক্ষেত্রে কিন্তু 50 বা 60 ইউজ করা বেটার, কারণ আমরা চাই না কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করতে স্কিনের সাথে। এবং আমি আই থিঙ্ক এটা ক্লিয়ার করতে পেরেছি আপনাদের, না, যে SPF 30 বা 50 কোনটা নিতে হবে। অনেকেই কোশ্চেন করেন আমাকে যে ম্যাডাম আমি বাসায় বসে থাকি, আমাকে অফিসে যেতে হয় না বা রান্নাও করতে হয় না, সেসব ক্ষেত্রে কি আমাকে সানব্লক লাগাতে হবে কি না। কিংবা অনেকেই এরকম কোশ্চেন করেন যে আমি গাড়ি দিয়ে অফিসে যাচ্ছি বা অফিসে সারাদিন বসে কাজ করছি, আমাকে কোনো রোদের সংস্পর্শে যেতে হয় না, আমাকে কি সানব্লক লাগাতে হবে কি না। তাদেরকে বলছি অবশ্যই সানব্লক লাগাতে হবে, কারণ রোদ পড়লেই যে আপনার রোদেই যে আপনাকে এফেক্ট করতেছে ব্যাপারটা কিন্তু সেটা না। যদি সান নাও থাকে, যদি বৃষ্টির একটা দিন হয়, বৃষ্টি পড়তেছে, বাট এর মধ্যে যে আপনার আলট্রা ভায়োলেট রেটা আপনার স্কিনে পড়তেছে না সেটা কিন্তু না। আলট্রাভায়োলেট রে কিন্তু অলওয়েজ পড়ছেই আপনার স্কিনের উপরে, আসছেই। সো বৃষ্টির দিন হোক, আপনি ঘরে বসে থাকেন বা আপনি অফিস গোয়িং হন, যাই করেন না কেন, যেখানেই কাজ করেন না কেন, আপনাকে ডে টাইমে সানব্লক লাগাতেই হবে যদি আপনি আপনার স্কিনটাকে অ্যান্টি এজিং প্রসেসটাকে ডিলে করতে চান বা ড্যামেজ থেকে বাঁচাতে চান। সানব্লকটাকে কীভাবে ইউজ করতে হবে সেটা নিয়ে একটু বলবো। সানব্লকটা ফার্স্ট অফ অল আমাদেরকে খেয়াল করতে হবে কতটুকু সানব্লক ইউজ করব। অ্যামাউন্টটা হচ্ছে কি আমরা খুব ইজিলি বলি যে 1 চা চামচ আন্দাজে, কিংবা 5 গ্রাম, কিংবা আরও সহজ করে বলতে গেলে যে আপনার ফিঙ্গার টিপের যেটা হচ্ছে কি 2 বা 2.5 ফিঙ্গার টিপ, যেটা এরকম করে নিয়ে বেশ একটা অ্যামাউন্ট নিয়ে আপনাকে লাগাতে হবে। ডেফিনেটলি সেটা 15 মিনিট থেকে 30 মিনিট বা দ্যাট ইজ আধা ঘন্টা আগে আপনাকে লাগাতে হবে বের হয়ে যাওয়ার। এবং ফেস না, শুধু কানে এবং গলার যে জায়গাটা আপনার এক্সপোজ থাকবে সেখানেও কিন্তু আপনাকে লাগাতে হবে।
একটা সানব্লক লাগানোর পর সেটা 2 থেকে 3 ঘন্টা ওয়ার্ক করে, এরপর কিন্তু এটার অ্যাক্টিভিটিসটা নষ্ট হয়ে যায়, আপনাকে আবার সানব্লক লাগাতে হবে। সেকেন্ড অ্যাপ্লিকেশনের আগে আপনি চাইলে ফেসটাকে কোনো কিছুতে একটু ক্লিন করে নিতে পারেন, সেটা পানি হোক বা ওয়াইপ হোক, যে কোনো কিছুতে ক্লিন করে দেন আপনাকে আবার সানব্লকটা ইউজ করতে হবে। মনে রাখতে হবে অবশ্যই যে সানব্লকটা কিন্তু আসলে ফার্স্ট লাইন প্রোটেকশন, বেসিক প্রোটেকশন যেটা আপনাকে দিচ্ছে, এটা কোনো ট্রিটমেন্ট না, আপনাকে প্রোটেক্ট করছে কোনো কিছু থেকে। ইটস নট দ্য ট্রিটমেন্ট। আচ্ছা, কিছু কোশ্চেনের অ্যান্সার করি, অনেক কোশ্চেন চলে এসেছেন এর মধ্যে। সোনালি, আপনার কোশ্চেনটা থেকেই শুরু করি। কিছুক্ষণ আগে আপনি আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার বোনের বয়স হচ্ছে, ছোট বোনের বয়স 7 বছর, স্কুলে যাচ্ছেন এবং শরীরে কালো কালো হয়ে যাচ্ছে, কোনো সানব্লক ইউজ করা যাবে কি? ডেফিনেটলি যাবে, কেন যাবে না? সেক্ষেত্রে আসলে বাচ্চাদের অনেক সানব্লক পাওয়া যায়, সেগুলো লাগাতে হবে। আচ্ছা, আমি আপনাকে একটা রিকমেন্ড করছি সানব্লক, যেটা হচ্ছে ফটোডার্ম ম্যাক্স ক্রিম, যেটা এটা আপনি ইউজ করতে পারেন আপনার ছোট বোনের জন্য। এটা ইউজুয়ালি 2 বছরের পর থেকে, বয়স যখন 2 বছর তারপর থেকে যে কেউই ইউজ করতে পারবে। সো এটা আপনি ওনার জন্য ইউজ করে দেখতে পারেন। বাট যদিও তার বয়স অনেক কম, 7 বছর, তাকে কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, আমি কিছুক্ষণ আগে যেমন বলছিলাম যে 2 থেকে 3 ঘন্টা কাজ করে, দেন এরপর আবার রিঅ্যাপ্লিকেশন করতে হয়। সো যখন সে স্কুলে যাচ্ছে তখন হয়তো আপনারা বাসা থেকে তাকে অ্যাপ্লাই করে দিলেন, কিন্তু যখন বাসা থেকে স্কুলে আসবে তখন কিন্তু ইউজুয়ালি দেখা যায় যে সান এক্সপোজড হতে হয় অনেক বেশি বাচ্চাটাকে, তখন যাতে আরেকবার লাগানোর ব্যবস্থা করা যেতে পারে, সেটা সে নিজে লাগা কিংবা হচ্ছে আপনারা যেই হন না কেন বাচ্চাটাকে আনতে যাবেন স্কুল থেকে, সেক্ষেত্রে কিন্তু তাকে ওই রিঅ্যাপ্লিকেশনের ব্যাপারটা নোটিস করতে হবে যে সানব্লকটা লাগিয়েই তাকে স্কুল থেকে বের করতে হবে। সো সানব্লকের নামটা হচ্ছে ফটোডার্ম ম্যাক্স ক্রিম, আপনি এটা ইউজ করতে পারেন আপনার বোনের জন্য। আরেকজন লিখেছেন লেজারে কি অ্যাকনি স্কার যাবে ম্যাম? আই থিঙ্ক এটা আমি একবার অ্যান্সার করেছি আপনাকে। লেজারে অ্যাকনি স্কার যাবে, কেন যাবে না? বাট শুধু আমরা সাধারণত অ্যাকনি স্কারের জন্য ফ্র্যাকশনাল CO2 লেজারটাকেই করে থাকি বা করতে পছন্দ করি। বাট শুধুমাত্র এটা না, পাশাপাশি যদি PRP কিংবা হচ্ছে সাবস্টেশন করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আসে। আরেকজন লিখেছেন সুরভি, অ্যাকনি ফেসে কি সানব্লক ইউজ করতে পারি? ডেফিনেটলি, কেন পারবেন না? অ্যাকনির জন্য কিন্তু অ্যাকনির সাথে কিন্তু সানব্লকের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বাট কিছু সানব্লক আছে যেটা হচ্ছে কমিডোজেনিক, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকনির প্রবণতাটা আরও বেড়ে যায়, কিংবা যেটাকে হচ্ছে শক্ত শক্ত দানার মতো স্কিনের মধ্যে আসে, যেটা আপনি অনেক সময় প্রেস করবেন কিন্তু ভিতর থেকে কিছু বের হবে না। ইটস কসমেটিক্যালি লুকিং ভেরি উইয়ার্ড, বাট আপনি ইউজ করতে পারেন। আমি আপনাকে রিকমেন্ড করবো বায়োডার্মারই একটা আচ্ছা, এর আগে আরেকটু বলে নিই যে যেহেতু অ্যাকনি বলছেন, ফেসের অ্যাকনি হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে আমি ধরে নিলাম আপনার স্কিনটা অয়েলি। সো যখন অয়েলি ফেস আপনার, সেক্ষেত্রে আপনি সানব্লকটা কিন্তু এমন কিছু নেওয়া উচিত যেটা ক্রিম ফর্মে না হয়ে কম্প্যাক্ট কিংবা হচ্ছে জেল ফর্মে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারেন হচ্ছে সেভিউনিক্স ম্যাটিফাইং জেল SPF 50+ সেভিউনিক্স ম্যাটিফাইং জেল, যেটা কিন্তু একটা জেল ফর্মে আছে, আপনার স্কিনটাকে মোটেও অয়েলি ভাব দিবে না, ওটা ইউজ করা যেতে পারে, খুব ভালো একটা ইফেক্ট আসবে। কিন্তু ফটোডার্ম একেন ম্যাট যেটা আছে SPF 30, সেটাও ইউজ করতে পারেন আপনি। ফারকুন্দা শহীদ আপু, থ্যাংক ইউ। আপনি লিখেছেন থ্যাংকস ফর ওয়ান্ডারফুল সেশন। থ্যাংক ইউ আপনাকে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মি। শাওন লিখেছেন আমার মুখে মেলাজমা হয়েছিল, আমি ডক্টরের পরামর্শ নিয়ে স্পটলিন ক্রিম লাগিয়েছিলাম, 2-3 দিন রাতে লাগানোর পর আর লাগাতে পারছি না, লাগালে মুখ জ্বলতে থাকে, আমি এখন কি করব? ওকে,
শাওন স্পটক্লিন লাগিয়েছিলেন আপনি। স্পটক্লিনটাও আমরা মেলাজমার জন্যই সাধারণত প্রেসক্রাইব করে থাকি, বাট অনেক সময় হয় কি এই ক্রিমগুলোতে দেখা যায় যে বার্নিং সেন্সেশন হয়, ইরিটেশন হয়, চামড়া উঠতে থাকে, ফ্রিকলিং হতে থাকে, বা হচ্ছে লং টার্ম ইউজ করলে অনেক সময় আর অনেক ধরনের কমপ্লিকেশনস চলে আসতে থাকে। সো আপনাকে যেটা করতে হবে, আই থিঙ্ক আপনি কতক্ষণ লাগিয়েছেন সেটা কিন্তু বলেননি। এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত পেশেন্টকে বলি যে আপনি 2 ঘন্টা লাগান। 2 ঘন্টা লাগার পর আপনি ওয়াশ করে ফেলেন। যদি আপনাকে স্যুট করে বা আপনি কমফোর্টেবল ফিল করেন, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা বাড়িয়ে সেটাকে 3 ঘন্টা লাগাতে পারেন। এরপর যদি আপনি আরও কমফোর্টেবল ফিল করেন, দেন আপনি হোল নাইট ইউজ করতে পারেন। বাট ডিপেন্ড করে আপনি কি লাগাচ্ছেন এবং কতটুকু জায়গা লাগাচ্ছেন এবং কতক্ষণ ধরে লাগাচ্ছেন, সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। সো এটা ইউজ করতে পারেন। পাশাপাশি হচ্ছে আমরা রিপেয়ার ক্রিম নামে কিছু ক্রিম দিয়ে থাকি, যেটা হচ্ছে এই ধরনের ক্রিমগুলো লাগানোর পর যাদের স্কিন সেন্সিটিভ, যাদের ইরিটেশন হয়, সো আপনি যখন এটা লাগাবেন অ্যাপ্লিকেশনের পর যখন ক্লিন করে ফেলবেন, ক্লিন করে এই রিপেয়ার ক্রিমগুলো কিন্তু লাগাতে পারেন। আমি একটা ক্রিমকে রিকমেন্ড করে দিচ্ছি, সেটা হচ্ছে সিকাল ফ্যাট। CICLFAT সিকাল ফ্যাট ক্রিমটা যদি আপনি এই ক্লিন করার পর আপনি আবার ওই জায়গাটাতে লাগিয়ে নেন, আই থিঙ্ক আপনি এই ধরনের প্রবলেম ফেস করবেন না, বা কিছুটা হলেও হেল্প হবে আপনার। খান আতাউর রহমান সুদন সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, মদিনা থেকে দেখছেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মি। শারমিন শাওন ম্যাম, আমার প্রশ্নটা একটু দেখেন। হ্যাঁ শাওন, আমি তো আপনার কোশ্চেন অ্যান্সার করলাম। আরেকজন লিখেছেন, আমি রেগুলার রান্না করি, আমি দেখতে পাচ্ছি আমার মুখে মেলাজমার মতো দাগ দেখা যাচ্ছে, এটার কোনো সানব্লকটা আমার একটু কোন সানব্লকটা আমার জন্য ভালো হবে? আপনি যেহেতু মেলাজমার মতো মনে হচ্ছে, তো আপনাকে কিন্তু শুধুমাত্র সানব্লক লাগালে হবে না। মুখে মেলাজমার জন্য অবশ্যই আপনাকে এমন কোনো প্রোডাক্ট লাগাতে হবে যেটাতে হয়তো হাইড্রোকুইনন আছে বা ট্রিপল কম্বিনেশন আছে বা অন্য কোনো ধরনের, বেসিক্যালি আপনার ডার্মাটোলজিস্টই কিন্তু আপনাকে হেল্প করতে পারবে। আপনার স্কিন না দেখে কিন্তু সেটা আমরা হেল্প করতে পারছি না। বাট প্রাইমারিলি আমি বলতে চাই আপনি এমন কোনো কিছু ইউজ করতে পারেন যেটা হচ্ছে গিয়ে আপনাকে সানব্লক প্লাস হচ্ছে গিয়ে একটা রাতের ক্রিম লাগাতে পারেন, শুধুমাত্র ওই ব্ল্যাক যে এরিয়াটা সেটাতে লাগাবেন। এর মধ্যে হচ্ছে আছে আপনি ডেপি হোয়াইট অ্যাডভান্স আছে, ডেপি হোয়াইট অ্যাডভান্স, এটা আপনি লাগাতে পারেন শুধুমাত্র ব্ল্যাক যে এরিয়াটা, সেই এরিয়াটাতে রাতের বেলা লাগাবেন। 2 থেকে 3 ঘন্টা লাগাবেন, দেন আপনি ওয়াশ করে ফেলবেন। আর ডেপি হোয়াইট অ্যাডভান্স ক্রিম। দেন আপনি দিনের বেলার জন্য আপনার ট্রিটমেন্টটা হবে কি সানব্লকের মধ্যে হচ্ছে আপনি ডেপি হোয়াইট সানব্লক যেটা আছে ডেপি হোয়াইট SPF 50, আপনি সেই সানব্লকটা ইউজ করতে পারেন, কিংবা বায়োডার্মার বা নিউট্রিজেনার অনেক ভালো ভালো সানব্লক আছে, আপনি কিন্তু সেগুলো ইউজ করতে পারেন। বাট আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখনই রান্না করতে যান কিনা, আপনি কিন্তু আসলে ফিজিক্যালি আমরা যেটা বলি যে একটু ওয়েল প্রোটেক্টেড থাকা, নিজেকে একটু ওয়েল প্রোটেকশনে রাখা, যেটা একটু ফুল স্লিভ পরা বা যতটা ওই চুলার কাছে না যাওয়া যায়, ওই মেনটেনেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট, ওটা কিন্তু আপনাকে করতে হবে। একজন কোশ্চেন করেছে সানব্লকের সাথে কি ময়শ্চারাইজার ইউজ করা যাবে? অফকোর্স যাবে, কেন যাবে না? সানব্লকের কাজ করবে, ময়শ্চারাইজারের কাজ করবে। ফার্স্ট অফ অল আপনি যখন ওয়াশ হয়ে যাচ্ছেন, ফেসটাকে ক্লিন করছেন, এরপর আপনি ময়শ্চারাইজারটাকে ইউজ করে নেন। ময়শ্চারাইজার বা টোনার বা সেরাম যেটা ইউজ করেন না কেন, সেটা ইউজ করে দেন এর উপর আপনি আপনার সানব্লকটাকে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। আরেকজন লিখেছেন, অলরেডি ড্যামেজ স্কিন বাই ইউজিং হোয়াইটেনিং ক্রিম, হ্যাভ এনি সলিউশন? আচ্ছা, যেই লিখেছেন না কেন, আপনাকে থ্যাংক ইউ বলতে হবে যে আপনার এতটুকু সাহস আছে যে আপনি হোয়াইটেনিং ক্রিম ইউজ করেছেন, এটা বলতে পারছেন। বিকজ আমরা অনেকেই কিন্তু হোয়াইটেনিং বা ব্রাইটেনিংয়ের জন্য অনেক প্রোডাক্ট ইউজ করি বাজার থেকে কিনে, কিন্তু হোয়াইটেনিং ক্রিম ইউজ করেছি এটা বলতে চাই না, একদমই বলতে চাই না। ইভেন ডক্টরের কাছে এসে আমরা বলতে চাই না। আমি আমার অনেক পেশেন্ট পাই ডেইলি যারা হচ্ছেন গিয়ে এই ধরনের বাজারজাতকৃত যে স্টিরয়েড আছে বা টিটুনিন আছে, এই ধরনের কোনো কম্বিনেশনের ক্রিম ইউজ করছেন। আমি দু একটা নাম বলি যেটা আমার পেশেন্টটা খুব বেশি আমাকে বলে, লাইক লতা হার্বাল, তারপর হচ্ছে আরচি,
দেন গৌরি, এই ধরনের ক্রিম কিছু আছে যেটা পেশেন্টরা কিন্তু খুব বেশি বলেন আমাদেরকে যে আমি এটা লাগিয়েছি ফর্সা হওয়ার জন্য বা স্কিনটাকে ভালো করার জন্য। আলটিমেটলি কি হয়, এই ক্রিমগুলো কিছুদিন পর, 1 মাস হয়তো খুব ভালো আপনাকে ইফেক্ট দিবে, কারণ স্টেরয়েড এমন একটা মেডিসিন, এমন একটা ড্রাগ যেটা হচ্ছে আপনার স্কিনে যখন পড়বে আপনাকে একদম ফেয়ার করে দিবে, স্কিনটা সুন্দর করে দিবে, সফট করে দিবে, বাট কিছুদিন পরেই কিন্তু এটা সাইড ইফেক্ট আসা শুরু করবে। আর এই ধরনের ক্রিমগুলোতে শুধুমাত্র স্টেরয়েড না, অনেক বেশি হেভি মেটালস থাকে যেটা কিন্তু স্কিনের জন্য খুব বেশি খারাপ, খুব বেশি হ্যাম্পার করে। সো এই ধরনের ক্রিমগুলো প্রথমত আপনাকে স্টপ করতে হবে লাগানো, এবং যেহেতু অলরেডি ড্যামেজ হয়ে গেছে আপনাকে বেসিক্যালি আমি বলবো একটু আসবেন আমার কাছে। এই ড্যামেজের কেমন ড্যামেজ হয়েছে আসলে, এই ধরনের ক্রিমগুলোতে দেখা যায় চামড়াটা পাতলা হয়ে যায়, ব্লাড ভেসেলসগুলো যে আমাদের শরীরে যে রক্তনালীগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায়, উপর থেকে চোখে দেখা যায়, কিংবা হচ্ছে কালো কালো দাগ হয়, কিংবা অনেক বেশি ব্রণ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, বা অনেক আনওয়ান্টেড হেয়ার চলে আসে মুখের মধ্যে, অনেক হেয়ার চলে আসে, বা রোদের সংস্পর্শে গেলে দেখা যায় যে মুখটা জ্বালা পোড়া করা শুরু করতেছে, কিংবা রান্না করতে গেলে মুখটা জ্বালা পোড়া করা শুরু করতেছে। এই ধরনের অনেক কমপ্লিকেশনসই কিন্তু দেখা যায়। সো আমাকে আসলে আপনার ড্যামেজটাকে দেখতে হবে, আমি স্কিনটাকে আপনার অ্যানালাইজ করব, ড্যামেজটা কোন লেভেলে আছে, একদম আমাদের মেশিন বেসড অ্যানালাইজার, চোখে দেখে আসলে অনেক কিছুই বোঝা যায় না। আপনাকে অ্যানালাইজ করে কোন লেভেলে আছে স্কিনটা সেটা দেখে সেই অনুযায়ী আমাকে ট্রিটমেন্ট করতে হবে। বেসিক্যালি আপনাকে আসতে হবে। হ্যাঁ, আরেকজন লিখেছেন ঝুমা, আমার একনি প্রবলেম বেড়ে গেছে, আমার একটা 3.5 বছরের ছেলে আছে, আমার ডেলিভারির পর একনি প্রবলেম দেখা যাচ্ছে, আমার হরমোনাল কোনো প্রবলেমও নাই, কি করব? আচ্ছা ঝুমা আপু, থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন। একনির প্রবলেম বেড়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে একনির প্রবলেমটা আপনার আগে থেকেই ছিল, আমি এটা ধরে নিলাম। 3 বছরের ছেলে, ডেলিভারির পর একনি প্রবলেম আরও বেশি দেখা যাচ্ছে। সো 3 বছর হয়ে গেছে, তারপর থেকেই বোধহয় আপনার একনির প্রবলেমটা আরও 3 বছর থেকেই চলতেছে, আমি এটাকে মনে করে নিচ্ছি। হরমোনাল কোনো প্রবলেমও নেই। তো ওকে ফাইন, শুধুমাত্র হরমোনাল প্রবলেম কিংবা প্রেগনেন্সি রিলেটেড একনি হয়, একনি সেটা কিন্তু না, একনি কিন্তু আরও অনেক রিজন আছে। একনি একটা জার্ম যেটা হচ্ছে প্রোপাইনোব্যাকটেরিয়াম একনি, সেটা থেকে হতে পারে, একনি কিছু প্রোডাক্ট ইউজ করার কারণে হতে পারে, একনি জেনেটিক্যালি হতে পারে, আপনি যে মেকআপ ইউজ করছেন বা ডেইলি প্রোডাক্ট ইউজ করছেন সেটা যদি আপনি ঠিকমতো ক্লিন না করেন সেক্ষেত্রেও কিন্তু পোরগুলো ক্লগ হয়ে যেয়ে আপনার একনি প্রবণতাটা বেড়ে যেতে পারে। সো একনি হওয়ার অনেক রিজন আছে, বাট ট্রিটমেন্টও আছে, ভয় পাওয়ার কিছু নেই। এখন আমাদেরকে জানতে হবে আপনার ট্রিটমেন্ট একটি টাইপটা আসলে কেমন। কারো হয় কি যে কিছু লাল লাল হয়ে ব্যথা হয়ে পুজের মতো বের হয়, কারো হয়তো শক্ত হয়ে ডিপসেটেড একনি যেরকম, বা কারো নডুলোসিস্টিক একনি, শক্ত হয়ে বসে আছে, ব্যথা হচ্ছে, ট্রিটমেন্টে ইজিলি যাচ্ছে না। এক একটা একনি ট্রিটমেন্ট আসলে এক এক রকম, কোনো একটা সিঙ্গেল মেডিসিন দিয়ে আমরা একনিকে আসলে ট্রিট করতে পারি না। এর জন্য লাগবে আপনাকে একটা ওরাল অ্যান্টিবায়োটিক্স, কিংবা হচ্ছে আমরা ভিটামিন এ সাপ্লিমেন্ট রেটিনয়েডস যেগুলো ইউজ করি সেগুলো লাগতে পারে, ডিপেন্ড করে আপনার কন্ডিশনের উপর। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন টপিক্যালি আমরা ইউজ করতে দিই, বিভিন্ন ধরনের বেনজাইল পারক্সাইড আছে, তাছাড়া হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্সের অ্যাপ্লিকেশনস আছে, সেগুলো আসলে একনি টাইপ বুঝেই আমাদেরকে করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য ক্লিনজার, ক্লিনজিং ইজ ইম্পর্টেন্ট ইন কেস অফ একনি, বিকজ আপনার ইম্পিউরিটিসগুলো যদি আপনি ক্লিন না করেন একনি যাওয়াটা খুব টাফ হয়ে যায়, এবং আপনার পোরগুলোকে যদি আপনি ওপেন না করেন সেক্ষেত্রেও টাফ হয়ে যায়। এবং আমি আমার পেশেন্টদেরকে যেটা বলি যে একনি শুধুমাত্র মেডিসিনে খুব একটা রেসপন্স পাওয়া যাবে না, যাবে, বাট পাশাপাশি যদি আপনি, আমার এখানে কিছু প্রসিডিওর আছে যেটা আমি বলি মাইক্রোডার্মাব্রেশনস, কিংবা হচ্ছে কি পিলিং, যেটা আমি একনির জন্য স্যালিসাইলিক অ্যাসিড পিলটা করতে খুব পছন্দ করি, খুব ভালো একটা রেজাল্ট আসে। এই কম্বিনেশন করে যদি আপনি ট্রিটমেন্টগুলো করে নেন অনেক ভালো কিন্তু রেসপন্স পাওয়া যায়। সো ঝুমু, আপনাকে আসতে হবে, আমার সাথে এসে কথা বলতে হবে, আমি দেখি আসলে আপনাকে ট্রিটমেন্টটা ভাবে দিতে পারবো। সরি, এভাবে দেওয়া যাচ্ছে না, বিকজ আমি আপনাকে দেখিনি, প্লাস অনলাইনে এভাবে পুরো মেডিসিনটা প্রেসক্রাইব করা পসিবল হয় না। আরেকজন লিখেছেন আপু, হেয়ার ফল হচ্ছে, ইচিং আছে কিন্তু ডেনড্রাফ নাই, কি শ্যাম্পু ইউজ করব আপু? ওকে, ইচিং আছে বাট ডেনড্রাফ নেই, ইউজুয়ালি হচ্ছে গিয়ে হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফল, ইচিং অ্যান্ড নো ডেনড্রাফ। ডেনড্রাফ হলেই যে শুধু হেয়ার ফল হয় বা ইচিং হয় ব্যাপারটা সেটা না, অনেক কারণ আছে হেয়ার ফল হওয়ার। কিছু কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্ট
ইউজ করা, সাপ্লিমেন্টের ডেফিসিয়েন্সি হলে হেয়ার ফল হয়। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্ট যেগুলো আছে সেক্ষেত্রে লাইক অনেকেই জেল ইউজ করেন, অনেকেই হয়তো কি বলে এটাকে ডাই ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু হেয়ার ফল হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে এতটাই সৌন্দর্য সচেতন হয়ে গেছি যে পার্লারে যে রিবন্ডিং, পাম্প হেয়ার বা হাইলাইটস বা বেসিক কালার অনেক কিছুই কিন্তু আমরা করি। সো সব কিছুরই কিন্তু একটা সাইড ইফেক্ট বলে কথা আছে, তাই না? সো ওইগুলোর একটা ইফেক্ট কিন্তু আপনার হেয়ার উপর পড়তে পারে, সেক্ষেত্রে আপনার হেয়ার ফল হতে পারে। সো হেয়ার ফলের আসলে অনেক রিজন আছে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে আপনার হেয়ার ফলটাকে বন্ধ করার জন্য কিছু সাপ্লিমেন্ট আর কিছু মেডিসিন দিতে হবে, সেটা আপনি খেতে থাকবেন। আর শ্যাম্পুর কথা যখন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি নবফেন ডিএস শ্যাম্পুটা আপনি ইউজ করতে পারেন, বা ডেনসেল শ্যাম্পুটা ইউজ করতে পারেন, যেটা হচ্ছে উইকলি 2 দিন ইউজ করতে হবে আপনাকে। যেটি কিট শ্যাম্পু আছে সেই শ্যাম্পুটা আপনি ইউজ করতে পারেন, যেটা আপনাকে উইকলি 2 দিন ইউজ করতে হবে। হ্যাঁ, ডেনড্রাফ নেই, ওকে ফাইন। আই থিঙ্ক আপনি একটা ফাইল ইউজ করেন, একটা রেজাল্ট পাবেন। হ্যাঁ, ইউজ করে দেখতে পারেন। দীপ লিখেছেন, পরিদীপ, ওকে লিখেছেন কম্বিনেশন স্কিন এজ 30+, কোন সানব্লকটা ভালো হবে? দীপ, আপনার স্কিন টাইপটা যদি কম্বিনেশন হয়ে থাকে, আপনি জেল ফর্মের কিংবা হচ্ছে লোশন ফর্মের যে কোনো ধরনের সানব্লকই ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাকে ছোটো করে বলতে পারি যে আপনি ফটোডার্মের অনেকগুলো সানব্লক আছে, লাইক অ্যাকোয়া ফ্লুইড কিংবা হচ্ছে সেবিওনিক্স ম্যাটিফাইং জেল SPF 50+, এই ধরনের সানব্লকগুলো যেগুলো আছে, বা নিউট্রিজেনের কিছু ভালো সানব্লক আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। ইট উইল গিভ আ ভেরি গুড রেজাল্ট। একজন লিখেছেন আমার ছোট বোনের ফেসে ছোট ছোট ফ্রিকলস হয়েছে, ওল্ড ফ্রিকলসগুলো কালো কালো তিল হয়ে যাচ্ছে, আর এর কি কোনো ট্রিটমেন্ট আছে কিনা? ডেফিনেটলি আছে। আমরা আসলে স্কিনে শুধুমাত্র মেস্তাই যে কালো দাগের কারণ সেটা কিন্তু না, ফ্রিকেলস বা হচ্ছে মোল বা অনেক কিছুই কিন্তু আমাদের এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আসে। সো আমরা যেটা করি বেসিক্যালি, আমি যেটা পছন্দ করি ফ্রিকেলস বা এই ধরনের কালো দাগগুলোর জন্য CO2 লেজার। CO2 লেজারটা কিন্তু অনেক ভালো কাজ করে, যেটা দিয়ে আমরা উইদিন মিনিটস এটাকে তুলে ফেলতে পারি। এরপর হচ্ছে আপনি যদি নিজেকে একটু সানব্লক বা হচ্ছে অন্যান্য ধরনের একটু ময়শ্চারাইজার বা আরও কিছু ক্রিম ইউজ করে মেনটেন করতে পারেন, এটা কিন্তু ভালো থাকে। সো ফ্রিকলসের জন্য ট্রিটমেন্ট হচ্ছে CO2 লেজার। আরেকজন লিখেছেন অ্যাকনিগুলো রেডিশ টাইপের হয়ে গেছে, এটি ইচিং হয়, নখও লাগাই না, বাট এভাবে গালে বেশি হচ্ছে, এক পাশের গালে বেশি হচ্ছে। সো আমি বোধহয় আপনার কোশ্চেনের অ্যান্সারটা এর আগেও কিছুক্ষণ আগে দিচ্ছিলাম। আপু আপনাকে আসলে আসতে হবে, বুঝতে পারছি রেডিশ টাইপের হয়ে গেছে, হয়তো ইনফ্লামেটরি অ্যাকনিই হবে। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে টপিক্যালি। আপনার আরও কিছু আসলে ভাবে বলাটা উচিত না, আপনি আসেন একটু, আমি দেখে কথা বলি। আরেকজন লিখেছেন আপনার মতো ফেয়ার কিউট স্কিনের জন্য কি করতে পারি একটু বলবেন, খুব ভালো হতো। আমি তো জেনেটিক্যালি এরকম, আর থ্যাঙ্কস ফর দ্য গিভিং মি দ্য কমপ্লিমেন্ট। বাট হ্যাঁ, আমি কিন্তু সবসময় একটা কথা বলি আমার পেশেন্টদেরকে যে আমরা কেউই কিন্তু অসুন্দর না, সৃষ্টিকর্তা আমাদেরকে প্রতিটা মানুষকেই কিন্তু তার নিজস্ব সৌন্দর্য দিয়ে পাঠিয়েছেন। আমাদের প্রবলেম হচ্ছে আমরা সেটাকে কেয়ার করতে জানি না। আপনি আপনার যেটা আছে সেটাকে কেয়ার করেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন, ভালো লাগবে আপনাকে। বাট আমি যেটা আপনাকে বলবো, আমার ক্লিনিকে আমি কিন্তু হোয়াইটেনিংয়ের ট্রিটমেন্টগুলো করি, যেটা আপনার স্কিন টোন যাই হোক না কেন সে থেকে 2 থেকে 3 শেড আপনাকে ব্রাইট করে দিবে। বাট এটার জন্য এটা একটা লেন্দি প্রসেস, একটু সময় নিয়ে ট্রিটমেন্ট করতে হয়, স্কিন অ্যানালাইজ করে নিতে হয়, স্কিনটাকে কন্ডিশনিং করতে হয়, রেডি করতে হয়, দেন আমরা এই ধরনের ট্রিটমেন্টগুলোতে যাই। আইভি ট্রিটমেন্ট আছে আমাদের, অ্যাপ্লিকেবল ট্রিটমেন্ট আছে আমাদের, ওরালি কিছু ট্রিটমেন্ট আছে। সো সব কিছু কম্বিনেশন করে কিন্তু আপনি আপনার যে টোন আছে সেটা থেকে 2 থেকে 3 শেড ব্রাইট হতে পারেন। ওকে।
ওকে, আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। আচ্ছা, আজকে অনেক কোশ্চেন না মেলাজমা নিয়ে, সানব্লক নিয়ে আসলে আমাদের অনেক কোয়ারিজ। আরেকজন লিখেছেন, প্রান্তি লিখেছেন, আপু পিম্পল ভালো হওয়ার পর অলওয়েজ ব্ল্যাক স্পট থাকে, পিম্পল হওয়ার টাইমে টাচ করলেও, আচ্ছা না করলেও, ওকে ফাইন। আপনার এজ হচ্ছে 19 প্রান্তি। ট্রিটমেন্ট আসলে ইউজুয়ালি দেখা যায় যে হাত দিলেই কিন্তু দাগটা বেশি হয় প্রান্তি। যেহেতু আপনি বলেছেন আপনি হাত দেন না, তারপরেও হচ্ছে বেশি বেশি। ফার্স্ট অফ অল অ্যাকনিটাকে স্টপ করতে হবে, অ্যাকনি উঠতে দেওয়া যাবে না যাতে দাগটা না আসে, হ্যাঁ। সো অ্যাকনি ট্রিটমেন্ট করতে হবে আমাদেরকে, এবং যখন দাগ চলেই আসছে ডেফিনেটলি এটা ট্রিটমেন্ট আছে প্রান্তির, চিন্তা করার কিছু নেই। আপনি আসবেন, আমরা কিছু ক্রিম অ্যাপ্লিকেশনের জন্য দেওয়া হয়ে থাকে, আমাদের কিছু পিলিং আছে, আমরা ফ্র্যাকশনাল লেজার করতে পারি, অনেক ভালো অনেক অনেক ট্রিটমেন্ট আছে, কিন্তু আপনি একদম ফ্লোলেস স্কিন পেয়ে যাবেন। অ্যাকনি পিম্পলের যে দাগ স্পট, এটা আসলে কোনো প্রবলেমই না, কিন্তু এটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করলেই কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে। তাজিন লিখেছেন, 11 মান্থসের বেবি আছে, আমার অনেক হেয়ার ফল হচ্ছে। তাজিন, 11 মান্থসের বেবি, দ্যাট মিনস আমাদের মনে হবে যে আপনি প্রেগনেন্সিতে যে হরমোনাল চেঞ্জটা আসে, বাচ্চা হয়ে যাওয়ার পর আবার একটা হরমোনাল চেঞ্জ আসে, সেই ক্ষেত্রে কিন্তু হেয়ার ফলের একটা টেন্ডেন্সি রয়েই যায়। তাছাড়া কিছু সাপ্লিমেন্টের তো ডেফিসিয়েন্সি হতেই পারে আমাদের মেয়েদের, বিকজ আপনি প্রেগনেন্সি থেকে মাত্র ডেলিভারি হয়েছে, 11 মান্থস হয়েছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হওয়ার একটা বড় রিজন। সেক্ষেত্রে আপনার হেয়ার ফল স্টপ করানোর জন্য আপনাকে কিছু সাপ্লিমেন্ট নিতে হবে। আমি যেমন হেয়ার ফ্যাক্টটা দিতে পছন্দ করি, কারণ এখানে অনেকগুলো সাপ্লিমেন্ট একসাথে করে কম্প্যাক্ট করা আছে, 1 মাসের একটা প্যাকেজ রেডি করা আছে আমাদের, এবং আপনি কোন ডেতে কোন মেডিসিনটা খাবেন এক্স্যাক্টলি সেটা দেওয়া আছে। বেসিক্যালি আমরা আগে যেটা ছিল যে, আচ্ছা ওভাবে না বলে যদি আরও ইজি করে বলি, যে হেয়ার ফল বা হেয়ার স্টপ করানোর জন্য বা হেয়ার রিগ্রোথ করানোর জন্য বা একটা হেয়ারকে নর্মালি মেনটেন করার জন্য কিন্তু অনেক ধরনের মিনারেলস, ভিটামিনসের দরকার হয়, অ্যামাইনো অ্যাসিডসের দরকার হয়, যেটা আপনি আলাদা আলাদা করে খেয়ে শেষ করতে মেডিসিন খাবেন, একদিনে কয়টা মেডিসিন খাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের হেয়ার প্যাকটা কিন্তু এভরিডে আপনি যদি দুটো করে মেডিসিন, দুটো করে ট্যাবলেট নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার উইকলি পুরো প্যাকেজটাই কমপ্লিট করতে পারেন, যা যা মেডিসিন আমাদের দরকার হয়। সো আপনি যদি একটু আসেন, সেই ক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করতে পারি। তারপরেও হেয়ার ফল স্টপ করানোর জন্য কিন্তু আমরা আরও কিছু স্প্রে ফর্মের কিছু মেডিসিন আছে, যে মিনোক্সিডিল আমরা দিতে পারি। মিনোক্সিডিল দিলে নতুন করে হেয়ারটা গ্রোথ হচ্ছে। মিনোক্সিডিলও যদি কারো কাজ না করে আর বা হেয়ারটা মেনটেনাসলি ফল হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা পিআরপি করি। আমি আমার সেন্টারে কিন্তু পিআরপি অনেক দিন ধরেই করি, কয়েক বছর থেকে করি। আমার অনেক পেশেন্ট পিআরপির অনেক ভালো রেজাল্ট আসতেছে। সো পিআরপি কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দিতে পারে নতুন করে হেয়ার গ্রোথ করানোর জন্য এবং হেয়ার ফল স্টপ করানোর জন্য। ইউজুয়ালি দেখা যায় পিআরপি করলে 2 মাসের মধ্যে আপনার হেয়ার ফলটা কিন্তু স্টপ হয়ে যাবে, দেন 2.5 থেকে 3 মাসের পরে আপনি আপনার নতুন করে বেবি হেয়ার গ্রোথটাকে নোটিস করতে পারবেন কিন্তু। সো প্রান্ত, আই থিঙ্ক আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন। আরমান লিখেছেন, ম্যাডাম এখন করোনা ভাইরাসে বা বিভিন্ন ভাইরাসের জ্বরের জন্য অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করা হচ্ছে, এটা কতটুকু কার্যকরী? আরমান, আমরা আজকে কিন্তু করোনা নিয়ে কথা বলছি না, বেসিক্যালি আমি ডার্মাটোলজিস্ট, এবং আজকে স্কিন, হেয়ার, নেইল এসব প্রবলেম নিয়েই কথা বলবো। সো আমার মনে হয় আপনি আজকে কোশ্চেনটা একটা রং জায়গায় হয়ে গেছে, আমি এটার অ্যান্সার আসলে করবো না। বাট হ্যাঁ, অ্যাজিথ্রোমাইসিন কিন্তু অনেকেই দিচ্ছেন, যদিও গাইডলাইন বা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল গাইডলাইনে আমাদের অনেক কিছুই মেডিসিন প্রেসক্রাইব করা আছে করোনার জন্য স্পেসিফিক্যালি, কিন্তু কোনো অ্যান্টিভাইরাল বা আমাদের কোনো ভ্যাকসিন যেহেতু আসে নাই, সো কোনোটাতে আসলে কাজ হচ্ছে আমরা কিন্তু এখনও ঠিক বলতে পারছি না। বাট অনেক কম্বিনেশন ট্রিটমেন্টে কিন্তু কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট আসতেছে। ঝুমু লিখেছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ার রুল আপনার কমেন্ট সেকশনে বলে দিলে ভালো হতো। আই এম বায়োকেমিস্ট অফ সিটি হসপিটাল। ওকে ঝুমু, থ্যাংক ইউ। আমি ডেফিনেটলি আপনাকে আমার অ্যাড্রেসটা বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে ওয়েটা, সেটা আপনাকে অবশ্যই জানানো হবে। জানিয়ে দেওয়া হবে ঝুমু।
জিকো জামান লিখেছেন, আপু এগুলো কি ইউজ করা যাবে মেস্তার জন্য? জাপান অ্যান্টি ফ্রিকল ক্রিম, এগুলা কি ইউজ করা যাবে কিনা? জিকো ভাই, আই এম সরি, আমি আসলে জানি না এটা আসলে কি ক্রিম বা এটার কন্টেন্ট কি। আমরা তো মেডিকেটেড কিছু প্রোডাক্টই প্রেসক্রাইব করি, সো আসলে এই ব্যাপারে আমার আইডিয়া নেই আপনি কোন ক্রিমের কথা বলছেন। সো আজকে কিন্তু অনেক সময় হয়ে গেছে, আমরা অনেক কথা বলে ফেলেছি অনেক কিছু নিয়ে। এরপর যদি আরও কারো কোনো কোয়ারিজ থাকে প্লিজ প্লিজ বলবেন, আমি ট্রাই করবো অ্যান্সার করার জন্য। অনেকেই কোশ্চেন করেন আমাকে যে অ্যাকনি হয়েছে, আমি কি এর মধ্যে সানব্লক লাগাতে পারবো কিনা, বা সানব্লক লাগিয়ে মেকআপ করতে পারবো কিনা, কিংবা হচ্ছে সুইমিং করি সেক্ষেত্রে আমি কোন সানব্লকটা লাগবো, পানিতে ওয়াশ হয়ে যাবে কিনা। হ্যাঁ, সুইমিংয়ের সময় আপনাকে ওয়াটার রেজিস্ট্যান্স যে সানব্লকগুলো আছে সেগুলো লাগাতে হবে, এবং অ্যাকনির জন্যও সানব্লক লাগাতে হবে, বাট নন কমেটোজেনিক সানব্লকগুলো, যেটা আপনার পোরটাকে, এবং আপনি যে সানব্লক কিনা যে যাই লাগান না কেন অ্যাকনি বা যে কোনো সময় আপনাকে ক্লিন করতে হবে প্রপার ওয়েতে ক্লিন করলে কিন্তু আপনার পোরগুলো ওপেন থাকবে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হবে না। অ্যাকনির জন্য সানব্লক লাগাতে হবে। আপনি এক্ষেত্রে একেন ম্যাট, ফটোডার্মিকেন ম্যাট, কিংবা হচ্ছে যে সেভিনিক্স ম্যাটিফাইং জেল যেটা SPF 50+ সেটা লাগাতে পারেন। ইট উইল গিভ ইউ আ ভেরি গুড রেজাল্ট। আরও অনেকে অনেক ধরনের কোশ্চেন করেন, আমি আসলে সঞ্জনা লিখেছেন, আমি আপনার সুপার ফ্যান। সঞ্জনা মাহমুদ, আমিও আপনার সুপার ফ্যান। হ্যালো কামরুল ভাই। সঞ্জনা মাহমুদ, আপনার কোশ্চেনের অ্যান্সার আমি আপনাকে পরে দিব। আসলে আজকে অনেক সময় হয়ে গেছে, আর এরপর যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আমাকে ইনবক্স করতে পারেন, আর আমার সেন্টারে চলে আসতে পারেন। এসে ট্রিটমেন্ট করাটাই কিন্তু আমি অলওয়েজ ওয়াইজ মনে করি। আসলে আমাদের যে কোনো ট্রিটমেন্টে যাওয়ার আগে স্কিনের ট্রিটমেন্টগুলো হয় কি, বেশিরভাগটাই হচ্ছে কি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে, আমরা ইনভেস্টিগেশন খুব কম করতে পারি। তারপরেও আমি স্কিন এবং হেয়ার দুটো প্রবলেমের জন্য পেশেন্ট আসলে তার আগে অ্যানালাইজ করে নিই কোন লেভেলে প্রবলেমটা আছেন, এটাকে একটু ফাইন্ড আউট করি, দেন ট্রিটমেন্ট করার ট্রাই করি। এটা কিন্তু আসলে আমাদের সব ডার্মাটোলজিস্টেরই কনসার্ন থাকে। কখনো এমন কোনো প্রোডাক্ট আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি না যেটা আপনার জন্য হার্মফুল হয়ে থাকে। সো অনলাইনে আমি সব ট্রিটমেন্টগুলো আসলে দিতে পারি না, এটা নিয়ে অনেক কমপ্লেইন থাকে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, অ্যান্ড এক্সপেক্ট করবো আপনাদেরকে আমার ক্লিনিকে। আর আমি আরেকবার অ্যাড্রেসটা বলে দিই, কারণ অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে আমার ক্লিনিকের অ্যাড্রেসটা কি। EW ভিলা মেডিকা বাংলাদেশ, ইটস এ জার্মান ব্র্যান্ড, এটা একটা ফ্র্যাঞ্চাইজ আমাদের এখানে নিয়ে আসছি। এটা ধানমন্ডিতে, আর ইজি করে বলতে গেলে রাপা প্লাজার ঠিক অপোজিটে নাভানা নিউবেরি বিল্ডিং, এটার 5th ফ্লোরে। ঠিক আছে, আর থ্যাংক ইউ সবাইকে অনেক ধৈর্য ধরে শোনার জন্য, আমার সাথে থাকার জন্য, আর ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।